This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমার বাকি কাজ জনগণকে সাথে নিয়ে সব জায়গায় পদ্মফুল ফোটানো, সেটা আমি করার চেষ্টা করব। এবং আমার বিশ্বাস, আমি 21-এর নমিনেশনের র্যালিও দেখেছি। ধর্মেন্দ্রজি বলছিলেন যে ইসবার তো 3 গুণা হুয়া হয়। আর জোশ মানে লোক চাইছে এক্ষুনি গিয়ে ইভিএমে টিপে দিতে, কালকে ভোটটা হয়। লোক আর এক মুহূর্ত এই অপশাসন, কুশাসন, জঙ্গলরাজ রাখতে চাইছেন না। বাকিটা বৃক্ষ তুমি কে, ফলে না পরিচয়। নন্দীগ্রামে আমি আপনাকে বলবো 21-এ কিছুটা ভোটের পাটিগণিতের হিসাবে টাফ ছিল, কারণ তখন নন্দীগ্রামে 64,000 মুসলিম ভোট ছিল। আর মমতা ব্যানার্জি মুসলিমদেরকে ভুল বুঝিয়েছিলেন, সিএকে এনআরসি বলেছিলেন। আজকে মুসলিমরা বুঝে গেছে যে মোদিজি আছেন, সুশাসন, সুরক্ষা তারা পাবেন। অতএব আজকে মুসলিমরা ওদের চক্করে পড়ছে না, আর হিন্দুরা আরও ঐক্যবদ্ধ হয়েছেন। তাই নন্দীগ্রাম এখন অনেক সহজ। আর ভোটের পাটিগণিতের হিসাবে এসআইআরের পরে ভবানীপুর তো বিজেপির আবার হয়ে গেছে। ভবানীপুর বিজেপির প্রথম নয়, আমি জিতলে প্রথমবার জেতা হবে না। 2014 সালে যখন মোদিজি প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন, তথাগত রায় দক্ষিণ কলকাতায় প্রার্থী ছিলেন, তখন কিন্তু ভবানীপুর বিধানসভায় বিজেপির লিড হয়েছিল 2000-এরও বেশি। অর্থাৎ ভবানীপুর বিজেপিরই। চুরি, চাম্পারি, ছাপ্পা, অবৈধ অনুপ্রবেশকারী, মৃত ফেক ভোটার দিয়ে মমতা ব্যানার্জি ভোটে জিততেন, যেটা এসআইআরের পরে সম্ভব নয়। আর মোদিজি ওখানে আমাকে দাঁড় করিয়েছেন, নীতিন নবীনজি দাঁড় করিয়েছেন গুন্ডামি রোখার জন্য। 23 তারিখ পর্যন্ত নন্দীগ্রামে থাকবো, রাজ্যেও থাকবো। 24 তারিখ সকাল থেকে ভবানীপুরে থাকবো। 29 তারিখে মমতা ব্যানার্জিকে হারানোর কাজ শেষ করে তারপরে স্ট্রং রুম সিল করে ভবানীপুর ছাড়বো। 4 তারিখে দেখা হবে। দাদা, আজকে আপনার নমিনেশনের প্রস্তাবক আপনার ছিলেন শহীদ পরিবারের সদস্য, এবং শহীদ পরিবারের অনেকেই এখানে উপস্থিত ছিলেন। দেখুন, আমার প্রস্তাবক হিসেবে আমাদের নিশিবাবুর সহধর্মিনী দিদি এটা নিয়ে 5 বার হলেন, 9, 14, 16, 21, 26। শুধু তাই নয়, আমরা ভগবান বলে মানি যারা তফসিলি জাতি। আমার নমিনেশনের সেটে প্রত্যেকবার একজন তফসিলি জাতি থাকে। এবারেও আমাদের নন্দীগ্রাম 1-এর কৃষি কর্মাধ্যক্ষ সাহেব দাস আছে। তো আমি কৃতজ্ঞ শিডিউল কাস্টদের কাছে। 2021-এ আমি নরেন্দ্রজি জানেন আমি জিততে পারতাম না। 53টা মুসলিম বুথে আমাকে 500 করে মাইনাস দিয়েছে, আর 65টা এসসি বুথে আমাকে 500 করে প্লাস দিয়েছে। ওদেরকে আমি ভগবান মানি। আমি সব সভাতে ওদের প্রণাম করি। আরে বিজেপি ব্যক্তি নয়, বিজেপির মানেই পশ্চিমবাংলার রিপোর্টাররা জানে না। বিজেপি অ্যাট দ্য এন্ড অফ দি ডে উই অল আর বিজেপি, উই অল আর ইন্ডিয়ান। বিজেপি জানেন না কত মানে শৃঙ্খলিত একটি পার্টি। যা নির্দেশ দেবে দিলীপ বাবু যেমন পালন করবেন, শুভেন্দু অধিকারী তাই পালন করবেন। এটা জানেন না। বিজেপি সম্পর্কে একটু আপনাদের জানতে হবে, পড়াশোনা করতে হবে। নিজের প্রচার শেষ আপনার সঙ্গে কথা বলতে গেলাম, খুব খোঁজ মেজাজে দিলীপ বাবু কি বললেন আপনার সঙ্গে? মিশন একটাই, মমতা হাটাও, বাংলা বাঁচাও। কোনো দুটো মিশন নেই। মোদিজির হাতে বাংলা তুলে দিতে হবে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বাঙালি হিন্দু হোমল্যান্ড দিয়ে গেছিলেন, মমতা ব্যানার্জি জামাতিকরণ করছেন। বাংলাকে বাঁচাতে হবে। চাকরি, শিল্প, কৃষকের সম্মান, সর্বোপরি ধর্ষক মুক্ত বাংলা। আরজিকর আর না, আরজিকর আর না, সন্দেশখালি আর না, সন্দেশখালি আর না। চলো। কোনো ভেদাভেদ নেই, কিন্তু ভাববেন না সিরাজ খান মুসলমান প্রার্থী,
কেউ কেউ অপপ্রচার করবে। আমি মমতা ব্যানার্জি যদি ওদের দলের নেতা হই, তাহলে আমার কাছে হিন্দুও থাকবে, মুসলমানও থাকবে, শিখও থাকবে, খ্রিস্টানও থাকবে, আদিবাসীও থাকবে, তপশিলিও থাকবে, মা বোনেরাও থাকবে। কোনোদিন মুসলিমরা প্রশ্ন করেছেন যে মমতা ব্যানার্জি একটা ব্রাহ্মণের ঘরের মেয়ে, কেন তাকে আমরা চিফ মিনিস্টার করব? কোনোদিনও প্রশ্ন করেছে? তা যদি না করে, তাহলে সংখ্যালঘু প্রার্থী হলে হিন্দুরা কিন্তু মুখ ফিরিয়ে নেবেন না, কারণ তাহলে আমার সবচেয়ে বেশি অসম্মান হবে। তার কারণ প্রত্যেকটা সিট আমার কাছে গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, একটা সিটে যদি আমরা হারি, সেই সিটটা নিয়ে বিজেপি আপনার মাছ খাওয়া বন্ধ করবে, আপনার মাংস খাওয়া বন্ধ করবে, আপনার কথা বলা বন্ধ করবে। লিমা, আমরা দেখছি না পাঁশকুড়ায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রচার সারছিলেন, অন্যদিকে হলদিয়ায় বিজেপি প্রার্থী, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী তিনি মনোনয়নপত্র পেশ করলেন। কিন্তু রাজ্যে তো বিভিন্ন জায়গায় এই প্রার্থী তালিকা প্রকাশের পর থেকে শাসক দলের অস্বস্তির ছবি আপনাদেরকে দেখিয়েছি, জেলায় জেলায় ক্ষোভ হয়েছে। স্বাভাবিকভাবে এই বিষয়টিতে হস্তক্ষেপ করতেই হতো তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাই তিনি কি বলছেন, টিকিট পাননি বলেই বিরোধিতা, এটা কিন্তু ঠিক নয়, নতুনদেরও সুযোগ দিতে হয়। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। আমরা আগের প্রার্থীকে টিকিট দিতে পারিনি, কারণ দেখুন কখনো কখনো তো বদলাতে হয়, মানে অন্যদেরও সুযোগ দিতে হয়, মেয়েদেরও সুযোগ দিতে হয়, সংখ্যালঘুদেরও সুযোগ দিতে হয়, ট্রাইবেলদেরও দিতে হয়। যদি কেউ মনে করেন আজীবন আমি একা থাকবো আর কেউ থাকবে না, এটা মনে করা ভুল। সবাইকে নিয়েই চলতে হবে। দলটাও মনে রাখবেন সবার জন্য। আমি দলের শৃঙ্খলাবদ্ধ কর্মী হলে আমি একবার টিকিট পেতে পারি, একবার নাও পেতে পারি, তাতে কি যায় আসে? ভালো কাজ করুন, ভালো কাজ করলে পাবেন, মানুষের সাথে থাকলে পাবেন। আর যে করবে না মানুষের কাজ, দলকে তো সিদ্ধান্ত নিতে হবে। আমি তো কোনো অসম্মান কাউকে করছি না, কিন্তু সম্মানের সাথে বলছি ঐক্যবদ্ধভাবে কাজ করুন। টিকিট পাননি বলে এটা নয় যে আপনাকে বিরোধিতা করতে হবে। মনে রাখবেন, মানুষ কিন্তু সব ক্ষমা করে না। কাউসারকে আমি ছোটবেলা থেকে দেখছি, কোনোদিন তো আমার টিকিট চাইনি, কিন্তু নারায়ণগড় ও একটা পিলার, ও একটা অ্যাসেট, এবং ও কাজ করে। যাদের আমরা সিট দিতে পারিনি, অন্যভাবে আমরা তাকে নিশ্চয়ই রেসপেক্ট দেবো। পার্টি কাউকে ডিসরেসপেক্ট করবে না। বিক্ষুব্ধদের বার্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র আজ নয়, গতকালও মানবাজারের সভা থেকে তিনি সেই একই বক্তব্য রেখেছিলেন। বলেছিলেন 294 কেন্দ্রে তিনি প্রার্থী। সেই 2016 সালে যে কথা বলেছিলেন তা 2026 নির্বাচনের আগে আবার শোনা গেল। কি মা বোনেরা, ভোটটা দেবেন তো? ভুলে যান কি আপনার প্রার্থী, মনে রাখবেন আমি আপনার প্রার্থী সব জায়গায়। সরকারটা আমরাই করব। জয়ফুল মানে তৃণমূল। অন্যদিকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল যখন মুর্শিদাবাদে গেলেন নওদায় সভা করতে, তার ঠিক আগে এইভাবেই চেয়ার ছুঁড়ে ছুঁড়ে ভাঙা হয়েছে। কি না, প্রার্থী পছন্দ হয়নি। এরপরে সভায় পৌঁছে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড বিক্ষুব্ধদের উদ্দেশ্যে কি বার্তা দিয়েছেন শুনুন। এই 10টা অঞ্চলের দায়িত্ব হাবিবের আপনাদের সবার। আর যদি কারোর কোথাও মনে হয় যে আমাদের কোনো, আরে ভাই বস আমায় বলতে দে, আর কারোর যদি কোথাও মনে হয় যে আমার সাথে প্রার্থীর একটা মনোমালিন্য হয়েছে, আপনি ধরে নেবেন নওদা থেকে প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়, ভোট আমার হয়েছে। ঠিক আছে, এই লড়াই বাংলার কৃষ্টি অধিকার, বাংলার সংস্কৃতি রক্ষা করার লড়াই। গত দুদিন আগে দেখেছেন রামনবমীর নাম করে টিকিট না পেয়ে কংগ্রেসে যোগ বাদুড়িয়ার তৃণমূল বিধায়কের। বাদুড়িয়া থেকে কংগ্রেসের টিকিটে লড়তে পারেন কাজী আব্দুল রহিম। টিকিট না পেয়ে তৃণমূল বিরোধী কথা আব্দুলের মুখে। টিকিট দেবে না আগেই জানতাম, কংগ্রেসে ফিরবো আগেই ঠিক করেছিলাম, দাবি বিদায় বিধায়কের।
বাদুড়িয়ায় রাস্তা তৈরি ঘিরে অশান্তি, আর এই অশান্তিতে একজনের মৃত্যু হয়েছে। সরকারি প্রকল্পের রাস্তা তৈরি ঘিরে রণক্ষেত্র গ্রাম। কি এমন হলো যে একজনের মৃত্যু পর্যন্ত হয়ে গেল? আমি কথা বলবো নূর, আমাদের রিপোর্টারের সঙ্গে। নূর, কি খবর? এখন তোমাকে প্রথমে জানিয়ে রাখবো, আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের যে রাস্তা তৈরি হচ্ছিল সেই রাস্তাকে কেন্দ্র করে একেবারে দুপক্ষের সংঘর্ষে কিন্তু একজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন দুপক্ষের 5 জন। বাদুড়িয়া থানার রায়পুর গ্রামে পাড়ায় সমাধান ক্যাম্পের যে রাস্তা, সেই রাস্তা তৈরি করে একেবারে রণক্ষেত্রের চেহারা নেয় গ্রাম। তারপর কিন্তু যে সামিনুর ইসলাম মন্ডল, তার বাড়িতে যাওয়ার জন্য ঢালাই রাস্তা তৈরি হচ্ছিল আমাদের সমাধান প্রকল্পে, তখনই কিন্তু তার প্রতিবেশী ভাই ও ভাইপো তাকে বাধা দেন যে এই রাস্তা করা যাবে না। এই নিয়ে কিন্তু দুপক্ষের মধ্যে ঝামেলা বিবাদ সৃষ্টি হয়। তারপর কিন্তু একেবারে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার পর কিন্তু ঘটনাস্থলে তিনি রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। লুটিয়ে পড়ার পর কিন্তু বাদুড়িয়া রুদ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কিন্তু চিকিৎসকরা জানান যে সামিনুল ইসলাম মন্ডল তার কিন্তু মৃত্যু হয়েছেন। ঘটনায় কিন্তু বাদুড়িয়া থানার পুলিশ কিন্তু ঘটনাস্থলে পৌঁছেছে, বিশাল পুলিশ বাহিনী কিন্তু ঘটনাস্থলে রয়েছে। কিন্তু কি কারণে এই যে একে মারা হলো, অর্থাৎ অস্ত্র দিয়ে আঘাত করলো, তারপর মৃত্যু হলো, এই যে পাড়ায় সমাধান ক্যাম্পের রাস্তা নিয়ে গোটা ঘটনার তদন্ত কিন্তু বাদুড়িয়া থানার পুলিশ করছে। অন্যদিকে যে নির্বাচন চলছে, নির্বাচন চলাকালীন দেখা যাচ্ছে যে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের যে কাজ, এই কাজ চলছে, কেন চলছে, কি কারণে চলছে, গোটা বিষয় কিন্তু পুলিশের তরফ থেকে তদন্ত করা হচ্ছে। ইতিমধ্যে কিন্তু বাদুড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে, পুলিশ কিন্তু ঘিরে রেখেছে। একদম নজর রাখো তুমি নূর। পানিহাটি এসআইআর এর নাম বাদ গিয়েছে, তাই বিক্ষোভ দেখানো হয়। 10টি বুথে 600 জনের নাম বাদ। 19 নম্বর ওয়ার্ডের নাটাগড়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় নাম বাদ পড়েছে। কমিশনকে তোপ দেখে সরব তৃণমূল। আমাদের এখানে 35 জনকে এখানে বাতিল করা হতো। যদি বাতিলই করতে হবে, যদি তাদের ডিলিটই করবে, তাহলে তো অনেক আগেই তাদের ডিলিট করা উচিত ছিল। তারা প্রস্তুত নিতে পারতো, কিন্তু তাদের ডিলিট করার কারণটা কি, এটা আমরা জবাব চাই। আমরা বিজেপির কাছে এটা জবাব চাই যে কেন মোদী সরকার এদেরকে বাদ দিল, এদের কি কারণ? এরা এত বছর যাবত ভোট দিয়ে আসছে, তাহলে এদের ভোটটা কেন হবে না এখন? আমাদের 108 নম্বর বুথে প্রায় 130টা নাম কেটে বাদ দেওয়া হয়। যারা কিছু মানুষের বয়স আছে, দেখা যাচ্ছে 74 বছর মতো বয়স, তাদের এখন দেখা যাচ্ছে হট করে নাম করে। সব রকম আমরা যখন হিয়ারিংয়ে গেলাম, সব রকম ডকুমেন্টস দেওয়া হলো, তারপরে কেন জানি না আমরা এটা চক্রান্ত শিকার না কিসের শিকার যে আমাদের নামগুলো ভোটার লিস্ট থেকে, এই যতগুলো মানুষ দেখছেন তারা দীর্ঘদিন ধরে আমাদের এই বুথে বা ওয়ার্ডে ভোট দিয়ে আসছে, কিন্তু এখন তাদের নাম নেই। এই নির্বাচন কমিশন আর এই কেন্দ্রীয় সরকার বিজেপি সরকারের সাথে যে গোপন আতাত, এরা এইটাও প্রমাণিত। কারণ আমরা অনেক জায়গায় দেখেছি এবং এটাও দেখেছি যে নির্বাচন কমিশনের নোটিশ বিজেপির প্যাডে যাচ্ছে, বিজেপির লোগো আঁকা, বিজেপির স্ট্যাম্প মারা, পদ্মফুল আঁকা প্যাডে যাচ্ছে। তার মানে এটা যে ওদের ভেতরে একটা গোপন অভিসন্ধি হয়েছে, সেটা পুরোপুরি বোঝা যায়। ভোটার তালিকা থেকে নাম বাদের প্রতিবাদে উত্তর 24 পরগনা মিনাখাতেও বিক্ষোভ দেখানো হয়। আগুন জ্বালিয়ে পথ অবরোধ করা হয়। মিনাখাত 2টি বুথ থেকে 395 জনের নাম বাদ গিয়েছে বলে অভিযোগ হচ্ছে। কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ, নাম বাদ পড়েছে যাদের। এই যে জিয়ারুল তরফদার বলে যে ছেলেটা, এর অরিজিনাল স্কুল সার্টিফিকেট আছে। আমরা 218 জন বাদ দিয়েছি। কত নম্বর বুথ আপনাদের? আমার 242 নম্বর বুথ। আমরা গরিব আসে, এখানে আমাদের নামটা কেন কাটাবো? আমাদের ডকুমেন্টস তো জমা পড়েছে, আমাদের প্রমাণ তো আছে, আমরা স্বামীর ঘরে প্রমাণ করেছি। আমরা সেই কাগজগুলো কেন আমাদের নামটা কাটা পড়লো? আমরা ভোট দেবো। মিনাকা থানার বাসিন্দা, ধুতুদ্দা পঞ্চায়েতের 242 নম্বর বুথের মানুষ। আজকের আমাদের 277 জন বিচারাধীনের মধ্যে ছিল, তার মধ্যে 218 জনের নাম বাদ দিয়েছে। যে 218 জনের নাম বাদ দিয়েছে, আমরা দেখলাম এই 218 জন মানুষ একটাও বাইরের লোক না। এই নির্বাচন কমিশনারকে আমাদের নামটাকে তুলতে হবে, আগামী বৃহত্তম আন্দোলনে আমরা লাভবো। এসআইআর নাম বাদ প্রতিবাদে বিএলওর বাড়ি ঘেরাও। আরামবাগের হরিণ খোলায় তুলকালাম। তার বাবা নেই, তার বাবার ডেথ সার্টিফিকেট সবকিছু A to Z আমরা নিয়ে গেছি, কিন্তু ওইখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি বলছে বাবার ভোটার কার্ড কিংবা আধার কার্ড কিংবা প্যান কার্ড বাদ বাকি নথিগুলো আমাদের বলছে এগুলো সরিয়ে দাও। আর যে
যিনি মানে যে এগুলোকে মানে সংগ্রহ করছেন, যেনার একটা হাত মানে খুঁড়ো মানে কি নাম প্রতিবন্ধী মানে কি সম্পানা কি নাম ছিল, মানুষের সঙ্গে এমন ব্যবহার করছে এরকম ছুঁড়ে ফেলে দিচ্ছে। মানে আমরা যা মানে কুকুর শিয়ালের মতো আমাদের সঙ্গে ব্যবহার করেছে ভিডিওতে, যখন আমরা হিয়ারিংয়ে গিয়েছিলাম। আর এখন আমরা বিওলোকে বলছি, বিওলো বলছে আমাদের কাছে কোনো তথ্য নেই, কোনো নেই যে আমরা অফলাইন অনলাইন কি করে কি করবো। 1200 জন ভোটারের মধ্যে 106 জনের নাম কাটা গেছে, তা আবার সব মুসলিম। আর এই 2002-এ আমাদের বাপ মায়ের নাম যদি ভোটার লিস্টে অ্যাপ্রুভ হয়, ছেলেদের নাম কেন অ্যাপ্রুভ হবে না? আমরা নিশ্চয়ই বিওলো গাফিলতির জন্য এগুলো হচ্ছে ঠিকঠাক ডকুমেন্টস হয়তো জমা দেয়নি উনি, তার জন্য হয়তো আমাদের নামগুলো কাটা গেছে। এসআইআর এ নাম বাদের প্রতিবাদ, খানাকুলে পথ অবরোধ, বলপাইয়ের একটি বুথের 136 জনের নাম বাদ, শুনানিতে প্রয়োজনীয় নথি জমার পরেও নাম বাদের অভিযোগ, চক্রান্ত করে ভোটার তালিকা থেকে নাম বাদের অভিযোগে বিক্ষোভ। আমাদের বৈধ ভোটার, আমরা অবৈধ হবো না কেন? বাবা বৈধ, আমরা অবৈধ কি করে হলাম? বাবা যদি বৈধ হয় তাহলে আমরা বৈধ হবো, বাবা বৈধ বৈধ আছে অবৈধ, আমরা অবৈধ হয়ে যাবো? এটা কি করে হতে পারে? লিস্ট থেকে, ভোটার মেন লিস্ট থেকে আমাদের 136 জনকে পুরোপুরিভাবে মুছে দেওয়া হয়েছে, ডিলিট করে দেওয়া হয়েছে। যখন ডিলিট করে দেওয়া হয়েছে তখন বলছে তুমি ডিএম অফিস যাও, এসডিও অফিস যাও, ঠিক আছে? তাহলে মানুষকে এইভাবে হয়রানি কেন করা হচ্ছে? মানুষের গণতান্ত্রিক অধিকার মানুষকে সুষ্ঠুভাবে ফিরিয়ে দিতে হবে। 200 সালের ডকুমেন্ট আমরা কত হ্যারেসমেন্ট করে আমরা এলাম বাইরে দিয়ে, তার সত্ত্বেও আমাদের নামটা কেন ডিলিট হয়ে গেল? আমরা 7 ভাই 3 জনের নাম আছে, আমাদের 3 জনের নাম বাদ গেছে। ভিডিও হিয়ারিং এ ডেকেছি? হ্যাঁ, হিয়ারিং এ ডেকেছি। আমরা কোম্পানি, আমি একটা চাকরি করি, আমরা কোম্পানিতে আমাকে দেখলো, দেখার পরে আমি ওখানে অ্যাপ্লাই করে আমি অনেক কষ্ট করে আসলাম, এখানে সব কিছু ডকুমেন্ট আমি দিলাম, দিবার পরে আমার নামকে পুরো ডিলিট করে দিল। ঠিক কী কারণে অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়েছে, এই প্রশ্ন ইতিমধ্যেই তো অনেকে তুলতে শুরু করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট এসে পৌঁছেছে, সেখানে উল্লেখ করা হয়েছে ফুসফুসে অতিরিক্ত পরিমাণে নোনা জল এবং বালি ঢুকেই মৃত্যু হয় রাহুলের। প্রাথমিক রিপোর্টে আর ঠিক কি কি উল্লেখ করা হয়েছে জানাবেন সহকর্মী সৌমেন সঙ্গে রয়েছেন। সৌমেন, হ্যাঁ, আজকে একটু আগেই রাহুলের ময়নাতদন্ত শেষ হয়েছে, কিন্তু তাতে আমরা প্রাথমিকভাবে হাসপাতাল সূত্রে জানতে পারছি যে অতিরিক্ত পরিমাণে বালি এবং নোনা জল তার শরীরের মধ্যে পাওয়া গেছে এবং তার ফলেই তার হৃদস্পন্দন স্তব্ধ হয়ে যায় এবং তার ফলেই তার মৃত্যু হয়েছে বলে এটা প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। যদিও এখনো হাসপাতাল সূত্রে লিখিতভাবে পুলিশকে যে পোস্টমর্টম রিপোর্ট দেওয়ার কথা তা এখনো দেননি। পুলিশের তরফে দাবি করা হচ্ছে যে যদি লিখিত যেভাবে আসবে পোস্টমর্টমের রিপোর্ট সেই মোতাবেক আইনি পদক্ষেপ নেওয়া হবে। ধন্যবাদ সৌমেন। আর স্বাভাবিকভাবে এই যে রিপোর্ট হাতে এসে পৌঁছেছে, বেশ কিছু প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করেছে, কারণ যেভাবে নোনা জল এবং বালি ফুসফুসে পাওয়া গিয়েছে তাতে অনুমান করা হচ্ছে যে অনেকটা সময় জলে ডুবেছিলেন রাহুল। তলিয়ে যাওয়ার ঠিক কতক্ষণ পর অভিনেতাকে উদ্ধার করা হয়, এই প্রশ্নগুলো ইতিমধ্যেই উঠছে। সমুদ্রের কতটা গভীরে চলে গিয়েছিলেন রাহুল, কেন কেউ কোনো রকম খেয়াল করেননি? একাধিক প্রশ্ন উঠছে, যে প্রশ্নের উত্তরগুলো প্রত্যেকেই খুঁজছে। আমরা সেই ভিজুয়াল আপনাদের সামনে তুলে ধরছি যে যেখানে শেষ মুহূর্তে শুটিংয়ের ছবি দেখা যাচ্ছে, যেখানে সেই হলুদ জামা পরেই রাহুল দাঁড়িয়ে রয়েছে সমুদ্র সৈকতে, জলে হালকা জলে পা ডুবিয়ে দাঁড়িয়ে রয়েছেন। এবং তখন শ্বেতা, সহ অভিনেত্রী শ্বেতা, তিনিও তৈরি হয়েছেন কারণ শুটে যাবেন। ক্যামেরাও প্রস্তুত হচ্ছে, দুটো বড় ক্যামেরা আমরা দেখতে পাচ্ছি, কারণ ইতিমধ্যেই তো এক একজনের একাধিক বক্তব্য উঠে আসছে, যে বক্তব্যগুলো নিয়ে অসঙ্গতি রয়েছে বলে অভিযোগ উঠছে। সেই সমস্ত বক্তব্য ইতিমধ্যে পুলিশ জেনে বিষয়টি সঠিকভাবে তদন্ত করে শুটিংয়ের শেষ ভিজুয়াল আপনাদের সামনে তুলে ধরছি। ধারাবাহিকের শুটিং চলাকালীন মৃত্যু হয়েছে অভিনেতা রাহুলের। শুটিং করতে গিয়ে না শুটিংয়ের পর জলে নামতে গিয়ে মৃত্যু হয়েছে? অভিনেতার মৃত্যু ঘিরে কয়েকটি প্রশ্নের উত্তর এখনো মেলাতে পারছেন না তার সহশিল্পী এবং অনুগামীরা। তাদের প্রশ্ন, কিভাবে মৃত্যু হলো রাহুলের? তালসারিতে শান্ত সৈকতে ঠিক কি এমন ঘটেছিল যে এমন করুণ পরিণতি ঘটল? দুর্ঘটনার নেপথ্যে কি সত্যিই সুরক্ষার অভাব রয়েছে, না গাফিলতির ফল? তদন্তের দাবিতে উত্তাল সমাজ মাধ্যম। পূর্ণাঙ্গ তদন্তের দাবি অভিনেতা রাহুলের সহকর্মীদেরও।
আর তার আগেই আপনাদেরকে জানালাম যে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট যা এসেছে তাতে ফুসফুসে প্রচুর পরিমাণে নোনা জল এবং প্রচুর বালি পাওয়া গিয়েছে, যেখানে ফুসফুসের আকার অনেকটা বেড়ে গিয়েছিল। সেক্ষেত্রেই তো প্রশ্ন হচ্ছে যে কতক্ষণ সে জলের তলায় ছিল। আর যেহেতু প্রচুর পরিমাণে বালি পাওয়া গিয়েছে, তাহলে কি গভীর সমুদ্রে ঘটনাটা ঘটেছে না পাড়ের কাছে ঘটনাটা ঘটেছে? আরও একটা দিক কিন্তু ধোঁয়াশা দেখা দিয়েছে, আরও একটা প্রশ্ন ইতিমধ্যে উঠছে। আর যদি পাড়ের কাছে এই দুর্ঘটনা ঘটে তাহলে কেন তাকে উদ্ধার করা সম্ভব হলো না? কেন এত বড় দুর্ঘটনাটা ঘটলো? সঙ্গে রয়েছেন সহকর্মী ভাস্বতী। ভাস্বতী, একাধিক প্রশ্ন তো রয়েছে, আর বিশেষ করে ময়নাতদন্তের রিপোর্ট যখন হাতে আসছে না, তখন আরও বেশ কিছু প্রশ্ন কিন্তু তাতে যোগ হলো, যে পরিমাণে নোনা জল এবং বালি তার ফুসফুসে পাওয়া গিয়েছে, সেক্ষেত্রে তো প্রশ্ন ওঠেই কতক্ষণ কোথায় ডুবেছিলেন অভিনেতা রাহুল। একেবারেই, এবং কালকে থেকে যে সমস্ত প্রশ্ন উঠে আসতে আমরা দেখেছি, তারপরে যখন ময়নাতদন্তের রিপোর্ট আমরা দেখলাম, এখানে কিন্তু প্রশ্ন উঠতে বাধ্য ঠিক কোন পর্যায়ের গাফিলতি হয়েছে। এবং প্রথম থেকেই আমরা দেখেছি যে কি ঘটনা ঘটেছে তার বিষয়ে নানাজন নানা কথা বলছেন। এটার মধ্যেও কি ঘটনাটা চাপা দেওয়ার কোনো চেষ্টা ছিল, সেই প্রশ্নও কিন্তু উঠে আসছে। আমরা এখনো পর্যন্ত প্রযোজনা সংস্থার তরফে কোনো বিবৃতি পাইনি, আমরা এখনো পর্যন্ত চ্যানেলের তরফেও কোনো বিবৃতি পাইনি, অথচ এত বড় একটা ঘটনা ঘটে গেল। যদি বা এরকম দুর্ঘটনা ঘটেছিল, তাহলে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে পাড়ে নিয়ে আসার পরে কেন দ্রুত কোনো বন্দোবস্ত করা গেল না, কেন তাকে বাঁচানো গেল না, সেই নিয়ে প্রশ্ন আছেই। একদম ভাস্বতী, সেই প্রশ্নের উত্তরগুলো তো আস্তে আস্তে যত সময় যাবে ততই খোঁজার চেষ্টা করা হবে। কিন্তু প্রত্যেকেই এখন জিজ্ঞাসা করছে যে অভিনেতা রাহুলের ঠিক কী হয়েছিল, কিভাবে চোখের সামনে তলিয়ে গেলেন এই অভিনেতা। তালসারিতে দুর্ঘটনার ভয়ঙ্কর মুহূর্তের কথা প্রত্যক্ষদর্শীর মুখে শুনে। তারা যখন শুটিং করতে গেছে, কিন্তু শুটিং খবর আমরা কিছু কেউ জানি না, কি আমাদের কমিটির মেম্বারও কেউ জানতে পারে না, কি এই যে বোর্ড যে যারা চালায় ওরা বি কেউ জানে না। শুটিং যে করা হবে, কোথায় জল আছে, কোথায় কাদা আছে, কোথায় যে চড়াবালি আছে, ওরা কিচ্ছু জানে না। হিরোইনটা আগে ফাঁসিয়ে গিয়েছিল, ও হিরোটা বাঁচিতে গিয়ে ওকে ধরার মাত্রে কিন্তু ড্রোন চলছে, আমাদের লোকাল লোক সেখানে দাঁড়িয়ে দেখছে। দেখার পরে যখন শুটিং হয় তার কাছে তো আমরা যাবার তো সুবিধা নেই, কি যদি আমি ধরে ফেলবো তারে ওরা লোক কিছু গালাগুলি করবে। বুটবালা এসে আগে সে হিরোইনটাকে তুলেছে, তারপরে হিরোকে যে তোলার পরে দেখা অনেকটা জল খেয়ে গেছে, তারপরে দুজনকে নিয়ে এসে এই কাছাকাছি নিয়ে এখানে পাম্পিং করে কিছুটা মানে হিরোইনটা কিন্তু জল খেয়ে নি, কিন্তু হিরোটা বেশি জল খেয়েছিল। ও তাকে চাপাচাপি করে কিছুটা জল বেড়েছে, আর তারপর কিছুটা জল বাড়েনি। তাহলে কি সেখানে যারা উপস্থিত ছিলেন তাদের বুঝতেই সময় কেটে গিয়েছে যে এটা দুর্ঘটনা হচ্ছে না কি হচ্ছে, সেই বিষয়টা বুঝতেই কি একটু সময় কেটে গিয়েছে? স্থানীয়রা তারা কি বলছেন এই দুর্ঘটনা নিয়ে একবার শুনুন। তারা দুদিন ধরে শুটিং করছে, লোকাল কোনো পারমিশন নেয়নি, পুলিশ থেকেও কোনো পারমিশন নেয়নি, প্রশাসনিক দিয়ে কোনো সাহায্য তারা নেয়নি, তা নিজেরা এসে শুটিং করছে। কেউ লোকাল লোকেরও সাপোর্ট নিচ্ছে না। এখানে একটা সোসাইটি আছে, আমি সেই সোসাইটির প্রেসিডেন্ট আছি, তো এখানেও পারমিশন তারা কিছু নেয়নি। এখন চান করতে যায়, তার পাটা ভেসে যায়, ভেসে পরে তিনজন তাকে ধরতে গিয়ে তারাও ভেসে চলে যায়। তো আমাদের এই লোকাল এই নৌকো যেগুলো চালাচ্ছে যারা, তারা দেখে তাদেরকে তুলে নিয়ে এসেছে। এতদিন যা শোনা যায়নি, এই প্রথম শোনা গেল। এখানে কি চোরাবালি খুব সমস্যা? না, চোরাবালি এখানে দেখা যায় না, খুবই কম, মানে দেখা যায় খুবই কম। মানে এই ধরনের ঘটনা আগে সেভাবে ঘটে না, সেভাবে হয়। দেখুন, তদন্তের বিষয়ে বেশ কিছু প্রশ্ন তো উঠছেই, অবশ্যই সেদিকটা আমরা নজর রাখবো, কারণ নিরাপত্তা নিশ্চিত না করেই কি শুটিং হচ্ছিল? রাহুলের মৃত্যুর পর প্রোডাকশন টিমের ভূমিকা নিয়ে প্রশ্ন। জলে নেমে শুটিংয়ে কোনো অনুমতি ছিল না দাবি করছে ওড়িশা পুলিশ। আমি কথা বলবো আমাদের রিপোর্টারের সঙ্গে, সুপ্রিয় এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে। সুপ্রিয়, এই মুহূর্তে অনেকগুলো প্রশ্ন, তদন্ত এখনো অব্দি কি সামনে এলো? প্রথমেই তোমাকে যেটা বলবো যে দীঘা কোস্টাল মোহনা পিএসএ ইতিমধ্যেই কিন্তু একটা ইউডি কেস অর্থাৎ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে, তবে প্রাথমিক পর্যায়ে, কারণ যে জায়গাতে এই দুর্ঘটনাটি ঘটে সেটা তালসারি এলাকা, তালসারির একটি সি বিচ সেখানে, এবং সেটা কিন্তু ওড়িশার মধ্যে পড়ে, অর্থাৎ ওড়িশার পুলিশ তারাই কিন্তু প্রথম যে প্রাইমারি যে ইনভেস্টিগেশন সেই ইনভেস্টিগেশন শুরু করেছিল, এবং সেক্ষেত্রে ওড়িশা পুলিশের তরফ থেকে কিন্তু যেটা দাবি করা হয়েছিল দীঘা পুলিশের সঙ্গে তারা সমন্বয় রেখেই গোটা যে ইনভেস্টিগেশন সেই ইনভেস্টিগেশন চালাচ্ছিল,
এবং উড়িষ্যা পুলিশের তরফ থেকে প্রাথমিক তদন্তে যে বিষয়টা পাওয়া গেছে বলে আমরা পুলিশ সূত্রে জানতে পারছিলাম যে তালসারির সমুদ্র সৈকতে একটি শুটিং চলছিল, ধারাবাহিকের শুটিং, এবং সেই শুটিংয়ে একদিকে যেমন অভিনেতা অভিনেত্রীরা ছিলেন এবং তা বাদে অন্যান্য যারা টেকনিশিয়ান থেকে শুরু করে সকলের উপস্থিতি ছিল, এবং সেই সময় একটি নাচের শুটিং চলাকালীন দুজনে যখন জলের মধ্যে ছিলেন, অভিনেতা এবং তার যে অভিনেত্রী সহ অভিনেত্রী ছিলেন, দুজনে কিছুটা এগিয়ে যাওয়ার পর আচমকাই একটি বড় গর্তের মধ্যে পড়ে যায়, এবং তারপরে সেটের অন্যান্য যারা ছিলেন শুটিংয়ের সেই জায়গাতে যারা উপস্থিত ছিলেন তারা কিন্তু পৌঁছে গিয়ে দুজনকে উদ্ধার করে, এবং অভিনেতা রাহুল তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে নিয়ে গেলে তাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এবং এখান থেকেই কিন্তু যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি, এই যে সমুদ্র সৈকত বা সি বিচে যে শুটিং চলছিল, সেই শুটিংয়ের জন্য প্রশাসনিক কোনো স্তর থেকে কিন্তু কোনো রকম কোনো অনুমোদন নেওয়া হয়নি বা পারমিশন নেওয়া হয়নি। এ ধরনের শুটিং করার ক্ষেত্রে কিন্তু প্রশাসনিক অনুমতি একেবারে অবশ্যই নেওয়ার প্রয়োজন থাকে, পুলিশকে জানাতে হয়, পুলিশের তরফ থেকে অনুমতি দেওয়া হয়, এমনকি কোস্টগার্ড, যেহেতু সমুদ্রের যে জল রয়েছে সেখানে কোস্টগার্ডের নজরদারি চলে। একেবারে এই উত্তরগুলো কখন পাওয়া যাবে আমাদের নজর থাকবে সুপ্রিয়। রাহুলের মৃত্যু দুর্ঘটনার ফুটেজ পুলিশের হাতে। রাহুল জলে ভাসছিলেন, ফুটেজে পরিষ্কার, জানিয়েছেন পুলিশ সুপার। পুলিশ সূত্রে খবর, হাঁটু সমান জলে সিরিয়ালের নাচের ভিডিওর শুট চলছিল। আচমকায় দুজন একটি গর্তে পড়ে যান, সে তাকে উদ্ধার করা গেলেও তলিয়ে যান রাহুল। তালসারি ও দীঘা পুলিশের যৌথ তদন্তে চাঞ্চল্যকর তথ্য সামনে এসছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে পুলিশ। আমরা প্রাইমারি এনকোয়ারি, ওখানে যারা যারা প্রত্যক্ষদর্শী ছিল তাদের স্টেটমেন্টও আমরা রেকর্ড করছি। যদি তদন্ত প্রয়োজন হয় এবং অভিযোগ পাওয়া যায় এবং পোস্টমর্টম রিপোর্টের বেসিসে যা যা করণীয় অফিসিয়াল ফর্মালিটিস যে আছে। আপনার কি ফুটেজ, ওদের শুটিংয়ের ফুটেজ আপনারা বাজেট আমরা একটা পেয়েছি, পরবর্তী পদক্ষেপ আমরা জানিয়ে দেবো। পরিবারের তরফে কোনো অভিযোগ করা হয়েছিল? এই মুহূর্তে আমরা কোনো অভিযোগ এখনো পাইনি। শুটিংয়ের ফুটেজটা যখন লাস্ট তাকে দেখা গেছে জলে শেষ অবস্থায়, সেই অবধি ফুটেজটা আমরা পেয়েছি। ওখানে লাইফ সেভিংয়ের কিছু কি বন্দোবস্ত ছিল? ফুটেজের মধ্যে আমরা দেখতে পাইনি, কিন্তু আমরা আরও তদন্ত করলে জানা যাবে, আরও এনকোয়ারি এবং আমরা এই মুহূর্তে বলার মতো পজিশনে নেই। একটা ইউডি কেস আমরা রেজিস্টার করেছি আমাদের দীঘা থানা। বাড়ির লোক কি কোনো কমপ্লেন? এই মুহূর্তে এখন ওনাদের কোনো অভিযোগ আসেনি আমাদের কাছে। শুটিংয়ের পারমিশন কার থেকে দরকার, বেঙ্গল পুলিশ না উড়িষ্যা পুলিশ? সচরাচর ডিস্ট্রিক্ট পুলিশের কাছে একটা ইনফরমেশন থাকে, তো ওনারা বলছেন যে ইনফরমেশন সেরকম ছিল না। আমরা আরও ডিটেলসটা জানতে পারলে আপনাদেরকে বলতে পারবো। জেলা পুলিশের কাছে কি কোনো ইনফরমেশন ছিল শুটিংয়ের ব্যাপারে? না, জেলা পুলিশের কাছে ওই সময় কোনো ইনফরমেশন ছিল না, যেহেতু এই জেলার মধ্যে শুটিংটা হয়নি। গোটা দীঘা জুড়ে যেভাবে বেআইনিভাবে কোস্টাল এরিয়ায় কোনো নিয়ম নীতি না মেনে কোস্টাল রেগুলেশন অ্যাক্ট আছে একটা, তীরবর্তী এলাকায় বিশেষ কিছু নিয়মকানুন মেনে সবকিছু করতে হয়। সেখানটায় আজ পর্যটনের নামে ব্যাঙের ছাতা মতো হোটেল আর রেস্তোরাঁ, দেখভালে কেউ নেই, দেখাশোনার কেউ নেই, কোনো নিয়ম নেই, নীতি নেই, কোনো পুলিশ নেই। স্বাভাবিকভাবে এই ধরনের ঘটনা তো ঘটবেই। দুর্ভাগ্য এটা বাংলার জন্য বলতে হবে, এবং তার জন্য পশ্চিমবঙ্গ সরকার দায়ী, কারণ দীঘা পশ্চিমবঙ্গ সরকারের অধীন একটা এলাকা। ঘটনার শুরু থেকেই কয়েক ঘন্টা পর থেকে একাধিক প্রশ্ন তুলতে শুরু করেন রাহুলের সহকর্মীরা, মানে যারা অভিনেতা সহ অভিনেতা, তারা বেশ কিছু প্রশ্ন তুলতে থাকেন, যেটি কিভাবে রাহুলের মৃত্যু হলো, কার গাফিলতি, দায় কার, এই প্রশ্নগুলো উঠছিল। লিমা, ঠিক সেই সময় ময়না তদন্তের রিপোর্ট হাতে এসেছে, যেখানে পরিষ্কার লেখা হয়েছে ফুসফুসে অতিরিক্ত পরিমাণে নোনা জল এবং বালি ঢুকে মৃত্যু হয়েছিল রাহুলের, এবং এমন বালি ঢুকেছে যে ফুসফুসের আকার অনেকটা বেড়ে গিয়েছিল। সেক্ষেত্রেই তো প্রশ্ন ওঠে যে কতক্ষণ রাহুল জলে ডুবেছিলেন, কতটা দূরে, মাঝ সমুদ্রে, মানে সমুদ্রের অনেকটা গভীরে, না পাড়ের কাছে জলে ডুবেছিলেন, কেন কেউ লক্ষ্য করলেন না, উদ্ধার করতে কেন এত দেরি হলো, এই প্রশ্নগুলো উঠতে শুরু করেছিল। আর ইতিমধ্যেই শর্মিষ্ঠা, আমরা কাল থেকেই দেখছি রাহুলের যারা কাছের মানুষ, অবশ্যই যারা অভিনেতা, প্রত্যেকেই আসছেন, কিন্তু আর একটু পর রাহুলের দেহ আনা হবে। আমি সুচরিতার সাথে একটু কথা বলবো, বাড়ির সামনে থেকে একেবারে রয়েছে সুচরিতা। বলো লিমা, কি প্রশ্ন তোমার? সুচরিতা, এই মুহূর্তে সেখানকার ছবিটা অবশ্যই জানতে চাইবো, কারণ আর কিছুক্ষণের মধ্যে কারা কারা এসেছেন, রাহুলের দেহ আর কিছুক্ষণের মধ্যে সেখানে এসে পৌঁছবে।
একদম দেখো, এই মুহূর্তে আমরা রয়েছি রাহুলের বাড়ির সামনে। রাহুলের পাড়ার অত্যন্ত সকলের, মানে পাড়ার সকলের খুব প্রিয় একজন মানুষ রাহুল, এবং এই মুহূর্তে টলিপাড়ার প্রত্যেকটা আর্টিস্ট তারা এখানে এসে পৌঁছেছেন ফেডারেশন কর্তা থেকে শুরু করে ফেডারেশনের কলাকুশলী যারা সকলে, এবং তাদের প্রত্যেকেই কিন্তু এতটাই তারা হতচকিত এবং তারা এতটাই বাকরুদ্ধ যে তারা তাদের কথা ঠিকমতো বলতেও পারছে না। কারণ এমনই আমরা জানি যে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এমন একটা মানুষ, শুধুমাত্র তিনি যে অভিনয় করতেন তার না, তার ক্ষুরোধার লেখনী, তার বেবাক কথাবার্তা সব কিছুর জন্যই কিন্তু তিনি মানুষের কাছে অনেক বেশি প্রিয় ছিল। এবং তারই হঠাৎ চলে যাওয়া নিয়ে এক তো হচ্ছে মানুষের মনে হাজার একটা প্রশ্ন তৈরি হচ্ছে, তাদের মনে প্রশ্ন, তাদের যে পাড়ার যারা রয়েছেন, পাড়ার যারা প্রতিবেশী রয়েছেন তারা যেমন বিভিন্ন রকম প্রশ্ন তুলছেন, তেমনই টলিপাড়ার কলাকুশলীরাও প্রশ্ন তুলছেন। এবং আমরা যে দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা উঠে আসছে তার মৃত্যুকে ঘিরে, মৃত্যুকে কেন্দ্র করে একটা রহস্য তৈরি হয়েছে। আমরা জানি ইতিমধ্যে পোস্টমর্টমের যে রিপোর্ট সেটা কিছুটা হলেও প্রাথমিকভাবে যে রিপোর্ট সেটা জানা। একদম সুচরিতা যে বিষয়টি বলছিল সেটাই তো স্বাভাবিক, কারণ খুব কাছের মানুষ, প্রত্যেকেরই কাছের মানুষ, এবং যারা অনুরাগী বা ভক্ত রয়েছেন বিভিন্ন কারণে তাদের কাছের মানুষ রাহুল, তার বক্তব্যের জন্য, তার লেখার জন্য, তার অভিনয়ের জন্য, তার নাটকের জন্য। সত্যি স্বাভাবিকভাবে হঠাৎ করে তার এই চলে যাওয়াটা কেউই মেনে নিতে পারছেন না তার সহকর্মীরাও। বেশ কিছু অভিনেতা প্রশ্ন তুলেছেন এই ঘটনা নিয়ে, তাদের প্রশ্নটা একটু আপনাদের শোনাই। তালসারিতে শান্ত সৈকতে ঠিক কি এমন ঘটেছিল যে এমন করে করুণ পরিণতি ঘটল? দুর্ঘটনায় নেপথ্যে সুরক্ষা নিয়ে প্রত্যেকেই প্রশ্ন তুলছেন। সত্যি কি গাফিলতি হয়েছে? গাফিলতি হলে কার গাফিলতি, দায় কার? তদন্তের দাবিতে এই মুহূর্তে উত্তাল সমাজ মাধ্যম। তার সহকর্মীরা কি বলছেন একটা শুনুন। যারা যারা ওকে চিনতেন প্রত্যেকের লস। সাধারণত এত ভালো মানুষ ইন্ডাস্ট্রিতে, তার উপরে শিক্ষিত, খুবই বিরল ব্যক্তিত্ব ছিল, আমাদের মনে থাকবে। দেখো শর্মিষ্ঠা, তুমি যে প্রশ্নগুলো বলছিলে তার মধ্যে মানে এক এক করে যদি আমরা সেই দিকগুলোতে নজর রাখি, তার মধ্যে অন্যতম হচ্ছে পারমিশন। অনুমতি না নিয়ে কিভাবে ওরকম একটা জায়গায় শুটিং হচ্ছিল, যেখানে আমরা জানি যে এই শুটিং, বিশেষ করে এই সমস্ত জায়গায় যখনই আউটডোর এই শুটিংগুলো হয়, অনুমতি ছাড়া সাধারণত শুটিং হয় না। এই এলাকা যেখানে এই ঘটনাটা ঘটেছে, তালসারি এলাকা, এটা ওড়িশার আন্ডারে পড়ছে, তাহলে সেক্ষেত্রে অনুমতির প্রয়োজন ছিল, কিন্তু না, অনুমতি নেওয়া হয়নি। এই রাহুলের মৃত্যু না অনেকগুলো প্রশ্ন, সেই মৃত্যুকে এড়ানো যেত না? প্রোডাকশন টিম কি দায় এড়াতে পারে? রাহুলের অকাল মৃত্যুতে একের পর এক পরস্পর বিরোধী মন্তব্যে রহস্য কিন্তু আরো জটিল হচ্ছে। শুটিং চলছিল একাংশ দাবি করলেও আবার কেউ কেউ কি বলছে জানেন, যে প্যাক আপ হয়ে গিয়েছিল, শুটিং চলছিল, বলছেন কার্যনির্বাহী প্রযোজক শান্তনু নন্দী ও সহ অভিনেত্রী শ্বেতা মিশ্র। মানে বুঝতে পারছেন সবার বক্তব্যের মধ্যে তফাৎটা কোথায়? প্রোডাকশন ম্যানেজারের গলায় আবার উল্টো কথা, তিনি বলছেন যে প্যাক আপ হয়ে গিয়েছিল, মানে শুটিং শেষ। চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়ের বক্তব্য, গভীর জলে যাওয়ার কথা চিত্রনাট্য ছিলই না। তাহলে আসলে ঘটনাটা কি ঘটেছে? শ্বেতাকে উদ্ধার করা গেলেও কেন রাহুলকে উদ্ধার করা গেল না? রাহুলকে জলে নামতে কেউ বাধা কেন দিলেন না? জিজ্ঞাসাবাদ করে সেই জটি ছাড়ানোর চেষ্টা করছেন তদন্তকারীরা। যেটা হয়েছিল যে আমাদের মেইন শুটিং যেটাকে বলে, মানে বড় ক্যামেরার কাজ সব শেষ হয়ে গেছিল, একটা ড্রোন শট বাকি ছিল। আমাদের সিনিয়র আর্টিস্টরা সবাই কলকাতার জন্য রওনাও দিয়ে দিয়েছিল। সেই সময় ওই ড্রোন শটটা যখন নেওয়া হয়, গোড়ালি অব্দি জল, কারণ তার আগের শটই হচ্ছে ওই জলে। কন্টিনিউটি বলে তো একটা বিষয় হয় যে টুকুই ভিজতে হবে, সেই জলেই সব ছিল। এবার ওই এক পা দুপা এগোচ্ছে পেছোচ্ছে, ইউনিট থেকে বলা হয়েছিল যে না আর এগিয়েও না, এই অব্দি থাকো। বলতে বলতে কোনো একটা বড় ঢেউ এসে যায়, সেই সময় ডিসব্যালেন্স হয়ে দুজনেই পড়ে যায়। সাথে সাথে আমাদের ইউনিটের লোকেরা ঝাঁপ দেয়, যে যার মতো করে গামছা টামছা দিয়ে ধরার চেষ্টা করে, সে তাকে ধরে ফেলতে পারে, কিন্তু রাহুল আরেকটু দূরে চলে গেছে। আমাদের সেফটি বোর্ড যেগুলো ছিল সেগুলো থেকে যারা বোটের ছেলেরা থাকে তারা লাভ দেয়, দিয়ে দড়ি টড়ি দিয়ে ওকে ওখানে সাঁতরে তুলে নিয়ে আসে।
এনে পাড়ে তুলে জল টল যতটুকু বার করা সম্ভব নিয়ে সাথে সাথে হসপিটালে নিয়ে যাওয়া হয়। এবং যখন ওঠানো হয়েছে সেই অবধিও রাহুলের জ্ঞান ছিল অ্যান্ড অল, কথাও বলেছিল, সবটাই শুনলাম। তারপর হসপিটালে যাওয়ার পর ডাক্তাররা জানায় যে নেই। আমি স্পটে ছিলাম না, আচ্ছা, কারণ আমার প্যাকআপ হয়ে গেছিলো, আর্টিস্ট ছাড়ছিলাম হোটেল থেকে। আচ্ছা, তখন খবর এসছে যে রাহুল জলে নেমেছে, ভেসে যাচ্ছে। আপনার ছিলেন? আপনি ছিলেন? আমি ছিলাম না, আমরা প্যাকআপ হয়ে গেছে, আর্টিস্ট ছাড়ছিলাম। সঙ্গে সঙ্গে বোট ছিল তো, ও রেস্কিউ করেছে। হ্যাঁ। আজকে যে গেছিলেন আপনাদের কোনো পারমিশন নিয়েছিলেন? থানা টানা বলা ছিল? তারপরেও কি করে হলো এটা? থানা কোনো নিরাপত্তা দিয়েছিল? হ্যাঁ, নিরাপত্তা তো আমরা করেছি, দুদিন করেছি, নিজের থেকে দেওয়া ছিল? বোটিং ছিল। ওনাকে জলে নামতে মানা করেছে, মানা করেছে তারপরে জল আনতে নেমে গেছে। কিসের শুটিং চলছিল ওটা? তো ভোলে বাবা পার কাটেগা টিভি শো। কিভাবে রাহুলের মৃত্যু? তাহলে উঠে আসছে পরস্পর বিরোধী বক্তব্য। বিভ্রান্তি আরও বাড়ল যখন রাহুলের গাড়ির চালকের বক্তব্য আমরা শুনলাম। শুটিং শেষে সমুদ্রে নেমেছিলেন, জলের গভীরতা হয়তো বুঝতেই পারেনি, তলিয়ে যেতেই সবাই বাঁচানোর চেষ্টা করে। কি দাবি করেছেন রাহুলের গাড়ির চালক? শুনুন। উনি জলের মধ্যে আপনার পাইনি, ঠাই পাইনি। জলে একটা হঠাৎ করে জলের গভীরতা বুঝতে পারছি। জলের পাশাপাশি ছিল? আমরা সব আমাদের টেকনিশিয়ানরা সবাই বাঁচানোর চেষ্টা করতে সবাই চেষ্টা করেছে, সবাই ঝাঁপ দিয়েছে, সবাই চেষ্টা করেছে। তারপরে কি উদ্ধার করলো? আমরাই সবাই টেকনিশিয়ানরাই সবাই কতজন জীবনের রিস্ক নিয়ে সবাই টেকনিশিয়ানরা সবাই জীবনের রিস্ক নিয়ে ওরাও ঝাঁপ দিয়েছে, দিয়ে দিয়েছে। তখন কি শুটিং চলছিল না? উনি কি স্নান করতে নেমেছে? না, তাহলে কী করতে নেমেছিল? জলের মধ্যে গভীরতা বুঝতে পারিনি, জলের মধ্যে হাঁটতে হাঁটতে জলের গভীরতা বুঝতে পারিনি, যতটা মনে হলো। এখন যে নেই সেই বুঝতে পারবে, সেই জানবে। গাড়ি চালকের বক্তব্য শুনলেন। ইতিমধ্যেই আমরা জানি তার সহকর্মীরা তার বাড়িতে গিয়েছিলেন। তার বাড়ি থেকে বেরোনোর পরও তারা তাদের বেশ কিছু প্রশ্ন তুলেছেন এবং তারা বলছেন যে সঠিকভাবে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। সত্যি কি গাফিলতি হয়েছে? সত্যি কি নিরাপত্তা ছাড়া, কোনো রকম অনুমতি ছাড়া এইভাবে শুটিং হয়ে গেল? তারা প্রশ্ন তুলছেন। যারা এই অভিনয় জগতের সঙ্গে জড়িয়ে রয়েছেন তারাও প্রশ্ন তুলছেন। শুনবো। এমন একজন অ্যাক্টর, ছোট্টবেলা থেকে ওই হাসি, অমলিন হাসি মুখটা দেখেছি ওর, সেই হাসি অটুট রয়েছিল। এমন একজন স্পষ্টবাদী, সাহসী অভিনেতা, এমন একজন পড়ুয়া ইন্টেলেকচুয়াল অ্যাক্টর যে কিনা পপুলারও, সে চলে গেল অকালে। আউটডোর করতে গেলে অনেক সময় সমস্ত নিয়মবিধি নানান কারণেই করা হয় না, কিন্তু তার কতটা পরিমাণ রিস্ক নিয়ে কি শট নেব সেটা অবশ্যই যারা শুটিং করছেন তাদের ওপর নির্ভর করেন। পেট থেকে জল বার করার, লাংস থেকে জল বার করার যে টেকনিক্স, সেরকম কি কোনো লোকজন ছিল ওখানে? যারা নুলিয়া সম্প্রদায়ের এবং যারা মাঝি, তারা তো এরকম ঘটনা তো ঘটে, তারা তো বাঁচায় মানুষকে। রাহুল কেন বাঁচল? এটার প্রশ্ন থেকে গেল। শর্মিষ্ঠা, কি অদ্ভুত বিষয় দেখো, আজকে আমি তুমি যে স্টুডিও থেকে দাঁড়িয়ে রাহুলের খবর দিচ্ছি, ঠিক কিছুদিন আগেই 14ই ফেব্রুয়ারি, তোমার মনে থাকবে, আমাদের TV9 বাংলার বিগ ডিবেটে রাহুল এসেছিল। সেই মেগা ডিবেট অনুষ্ঠানে এসে ঠিক কি বলেছিলেন একবার শুনতে চাই। আসলে রাজনৈতিক দলগুলো এখন যে জায়গায় পৌঁছেছে, তারা যে কথাই বলেন কিছু না কিছু আশঙ্কা হয়। মানে এর আগের ভোটে আমার সহকর্মী বাবলু আমাকে জিজ্ঞাসা করেছিল, এই যে দাদা সবাই বলছে খেলা হবে, খেলা হবে মানে কি প্রচুর মারপিট হবে? হয়তো রাজ্য সরকার সৎভাবেই বলেছিলেন, কিন্তু আজকে যে মনোভাবে রাজনৈতিক দলগুলো দিনের পর দিন যা কিছু করছে তা এতটাই সাধারণ মানুষের স্বার্থের পরিপন্থী যে তারা কিছু বললে আতঙ্ক তো হবে, সেটা স্বাভাবিক। জালি ভোট, ভুয়ো ভোট এবং রিগিং
শুধু রিগিং নয় কিন্তু আমি রিগিং এবং অবৈধ ভোট বাংলাদেশের ভোটও আছে এবং বাংলাদেশি ভোট, এটাকে এসআইআর দিয়ে আটকানো যাবে না। কারণ এটা হচ্ছে এমন একটা বিষয়, এখানে মানুষের ভৌগোলিকভাবে সামাজিকভাবে এত একে অপরের মতন, সেটাতে মানুষ নিজে এগিয়ে না আসলে এবং লোকাল লোক নিজে এগিয়ে না আসলে আমাদের পক্ষে, শুধু সরকারের পক্ষে, ওই যে নবারুণ ভট্টাচার্য বলেছিলেন সরকারের পক্ষে কোথায় কখন বিস্ফোরণ হবে এখনো আন্দাজ করা সম্ভব নয়, ঠিক তেমনই চেন্নাইতে কোথায়, চেন্নাইয়ের উপকূল দিয়ে কোথায় শ্রীলঙ্কা থেকে উদ্বাস্তু আসছে ধরা অত সহজ হবে না। ঠিক তেমনই বাংলায় কখন বাংলাদেশি ঢুকছে এত সহজ নয় যদি মানুষ নিজে না এগিয়ে আসে। ভবানীপুর বিধানসভা কেন্দ্র নিয়ে ফের হুঙ্কার বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। এসআইআর এর পর ভবানীপুর বিজেপির হয়ে গিয়েছে। 23 তারিখ পর্যন্ত নন্দীগ্রামে থাকবে, 24 তারিখ থেকে ভবানীপুরে, 29 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে স্ট্রং রুম সিল করে ভবানীপুর ছাড়বে। নন্দীগ্রামে নমিনেশন দিয়ে বলবেন বিরোধী দলনেতা। ভোটের পাটিগণিতের হিসাবে এসআইআর এর পরে ভবানীপুর তো বিজেপির আবার হয়ে গেছে। ভবানীপুর বিজেপির প্রথম নয়, আমি জিতলে প্রথমবার জেতা হবে না। 2014 সালে যখন মোদিজি প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন, তথাগত রায় দক্ষিণ কলকাতায় প্রার্থী ছিলেন, তখন কিন্তু ভবানীপুর বিধানসভায় বিজেপির লিড হয়েছিল 2000-এরও বেশি। অর্থাৎ ভবানীপুর বিজেপির চুরি চাম্পারি ছাপ্পা অবৈধ অনুপ্রবেশকারী মৃত ফেক ভোটার দিয়ে মমতা ব্যানার্জি ভোটে জিততেন, যেটা এসআইআর-এর পরে সম্ভব নয়। আর মোদিজি ওখানে আমাকে দাঁড় করিয়েছেন, নীতিন নবীনজি দাঁড় করিয়েছেন গুন্ডামি রোখার জন্য। 23 তারিখ পর্যন্ত নন্দীগ্রামে থাকবো, রাজ্যেও থাকবো। 24 তারিখ সকাল থেকে ভবানীপুরে থাকবো। 29 তারিখে মমতা ব্যানার্জিকে হারানোর কাজ শেষ করে তারপরে স্ট্রং রুম সিল করে ভবানীপুর ছাড়বো। 4 তারিখে দেখা হবে। রোড শো করে মনোনয়ন জমা দেন নন্দীগ্রামে রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি নন্দীগ্রামেরও বিজেপি প্রার্থী এবং বিপুল জয়ে আশাবাদী বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। মনোনয়ন পেশে নন্দীগ্রামে প্রার্থীর সঙ্গে ছিলেন দিলীপ ঘোষ, ধর্মেন্দ্র প্রধান। মনোনয়নের আগে সভা করেন, পুজো দেন শুভেন্দু। শুভেন্দুর সঙ্গে মনোনয়ন পেশ হলদিয়া এবং মহিষাদলের বিজেপি প্রার্থীদের। আমি 21-এর নমিনেশনের র্যালিও দেখেছি। ধর্মেন্দ্রজি বলছিলেন যে ইসবার তো 3 গুণা হুয়া হয়। আর জোশ মানে লোক চাইছে এক্ষুনি গিয়ে ইভিএমে টিপে দিতে, মানে কালকেই ভোটটা হয়। লোক আর এক মুহূর্ত এই অপশাসন কুশাসন জঙ্গলরাজ রাখতে চাইছেন না। বাকিটা বৃক্ষতমিকে ফলে না পরিচয়। তো মুসলিমরা বুঝে গেছে যে মোদিজি আছেন, সুশাসন সুরক্ষা তারা পাবেন। অতএব আজকে মুসলিমরা ওদের চক্করে পড়ছে না, আর হিন্দুরা আরও ঐক্যবদ্ধ হয়েছেন। তাই নন্দীগ্রাম এখন অনেক সহজ। তৃণমূল ক্ষমতায় না এলে বিজেপি সব বন্ধ করে দেবে, বুলডোজার চালাবে বিজেপি, বাইরের লোক এসে বাংলা দখল করবে। পাঁশকুড়ার সভা থেকে সতর্ক বার্তা মমতার। কোনো কুৎসায় ভুলবেন না, অপপ্রচারে ভুলবেন না। মনে রাখবেন, তৃণমূল কংগ্রেসের সরকার না আসলে যা পাচ্ছেন সব বন্ধ করে দেবে, আর বুলডোজার চালিয়ে বাইরের লোকেরা এসে বাংলাকে দখল করে নেবে, আপনাকে ভিটে মাটি ছাড়া করবে। তাই বলি, সতর্ক থাকুন, আগে থেকে ঠিক করুন। সকাল সকাল ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন। কংগ্রেসের প্রার্থী তালিকায় ক্ষোভ, বিধান ভবনে কংগ্রেস নেতাকর্মীদের বিক্ষোভ। কি বলছেন তারা? আমি কথা বলবো আমাদের রিপোর্টারের সঙ্গে। সুশোভন এই মুহূর্তে দেখো, ইতিমধ্যে প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে। সেখানে রোহন মিত্র, মানস সিংহ রায়, এই দুজন প্রার্থীকে পছন্দ নয়, তাই বিধান ভবনে ঢুকে ইতিমধ্যেই যে প্রদেশ কংগ্রেস যে ভবন, প্রদেশ কংগ্রেস সভাপতির ঘরের সামনে বিক্ষোভ শুরু হয়েছে। আপনারা কেন বিক্ষোভ করছেন এবং কার
সরকার আমরা আমরা আপনাদেরকে রোহন মিত্র যারা একসময় টিভিতে টিএমসিতে গেছে, যারা বিজেপিতে যোগ দিয়েছে, কোন দিন কংগ্রেসে এলো কেউ কংগ্রেস কর্মী জানে না, কে জয়েনিং করালো কেউ কংগ্রেস কর্মী জানে না। বালিগঞ্জে বহিরাগত, বালিগঞ্জে মানুষ ওকে চিনে না, বালিগঞ্জে কংগ্রেস কর্মীরা ওকে চিনে না। আর টালিগঞ্জে মানুষ সিংহ রায়, ওকেও টালিগঞ্জে কেউ চিনে না। জানি না এইসব ক্যান্ডিডেট শুভঙ্কর সরকার যে প্রার্থী করেছে, শুভঙ্কর সরকারকে বহুবার বালিগঞ্জ বিধানসভায় আমাদের প্রোগ্রামে এসছেন, বহুবার এলাকায় এই প্রার্থীর পছন্দ নয়, একদমই পছন্দ নয়। যারা বিজেপি টিএমসি দালাল, তাকে আমরা পছন্দ করতে পারি না। তাদের জেলা থেকে নামও যায়নি। তার স্বার্থ কিভাবে রোহন মিত্রাকে যে একেবারেই প্রার্থী পছন্দ হয়নি, সেই জন্য শুভঙ্কর সরকারের যে ঘর, সেই ঘরের সামনে বিধান ভবনের মধ্যে ঢুকে ইতিমধ্যে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন এবং তারা কিন্তু বারবার বলছেন যে তাদের যে এই দুজন প্রার্থী তারা কোনোভাবেই মানছেন না, সেই জন্য তারা বিক্ষোভ প্রদর্শন করছে। নজর রাখো শোভন। তবে একই সঙ্গে আমরা বর্ধমানের ছবিটা আপনাদের দেখাতে চাইবো, ঠিক কি একই পরিস্থিতি। কংগ্রেস যারা কর্মীরা রয়েছেন তাদের প্রার্থী নিয়ে ক্ষোভ। আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। মনোতোষ, যে ছবিটা দেখতে পাচ্ছি তা একেবারে ভাঙচুর চলছে। একদমই তাই। পূর্ব বর্ধমান জেলা কংগ্রেসের যে কার্যালয় বিসি রোডে বর্ধমান শহরে, সেই কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে এবং ভাঙচুর করেছেন যারা, তারাও কিন্তু প্রত্যেকেই কংগ্রেস কর্মী। তাদের যেটা অভিযোগ, তাদের প্রার্থী পছন্দ নয়। বিশেষ করে মন্তেশ্বর কেন্দ্রে যিনি প্রার্থী রয়েছেন জ্যোতির্ময় মণ্ডল, তাকে তাদের পছন্দ নয়। তারা যেটা কারণ দেখাচ্ছেন যে এই জ্যোতির্ময় বাবুর স্ত্রী, তিনি হচ্ছে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের সদস্যা, সে কারণেই তাকে পছন্দ নয়। এবং উচ্চ নেতৃত্ব, তাদের যেটা অভিযোগ যে উচ্চ নেতৃত্ব টাকা নিয়ে তাদেরকে প্রার্থী করেছে, এমনটাই অভিযোগ। এবং সেই অভিযোগের প্রেক্ষিতে তারা আজকে এসে কংগ্রেস কার্যালয়ে হামলা চালায়, ভাঙচুর করে এবং শেষ পর্যন্ত তারা পর্যন্ত লাগিয়ে দেয়। ধন্যবাদ। এসআইআর এর নাম বাদে প্রতিবাদ করছে সাধারণ মানুষ, বিভিন্ন রাজনৈতিক দল, এমনকি বিএলএরাও। বসিরহাটে ভোটের ট্রেনিং সেন্টারে বিক্ষোভে বিএলএরা, বিডিও এবং কমিশনের আধিকারিকদের ঘেরাও করে বিক্ষোভ দেখানো। বসিরহাট কোলাপোতা হাই স্কুলে এই ঘটনাটি ঘটেছে। এসআইআর এ অনেক বিডিও সহ বহু ভোটারের নাম বাদ করায় সড়ক। সঙ্গে রয়েছেন সহকর্মী নূর। অভিযোগ স্বাভাবিকভাবে উঠছে, অনেকে ভোটের কাজেও রয়েছেন, সেক্ষেত্রে যারা সেখানে দায়িত্বপ্রাপ্ত ছিলেন তাদের কি বক্তব্য এই বিক্ষোভের পর? দেখো, তোমাকে প্রথমে জানিয়ে রাখি, আমরা বসিরহাট 2 নম্বর ব্লক নিয়ে কিন্তু বারবার দেখেছি সাধারণ মানুষ কিন্তু তারা ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার কারণে কিন্তু দফায় দফায় তারা বিক্ষোভ দেখিয়েছে, রাস্তা অবরোধ করেছে, আন্দোলন করেছে। এবার কিন্তু বসিরহাট 2 নম্বর ব্লকের যে সমস্ত বিএলও রয়েছে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন যে ইলেকশনের কাজে যুক্ত থাকা বিডিও ইআরও কে ধরে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। কেন না, যে যারা বিএলও রয়েছেন ভোটারের কাজে যুক্ত, তাদের নাম বাদ চলে যাচ্ছে। অন্যদিকে যেটা সাধারণ ভোটার, যাদের নাম বাদ চলে যাচ্ছে, তারা কিভাবে সেই সমস্যা থেকে সমাধান করবেন তার কোনো স্থায়ী সমাধান নেই। ঠিক সেই ভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা কিন্তু খোলাপোতা অরবিন্দ পাট মন্দিরে তারা কিন্তু যে বিএলওদের ট্রেনিং চলছিল সেই ট্রেনিং কিন্তু বন্ধ করে, তারপর কিন্তু ট্রেনিং বন্ধ করে যে বিডিও ইআরও তাদের নিজেদের বিক্ষোভ দেখান। এবার তাদের দাবি যে এই সমস্ত ভোটার তালিকায় যাদের নাম বাদ চলে যাচ্ছে তাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে। একাধিক দাবি নিয়ে তারা এসআইআর ইস্যুতে ফের নির্বাচন কমিশনকে নিশানা মমতার। সুপ্রিম কোর্টের নির্দেশও কমিশন মানছে না বলেই তিনি করছেন যে অভিযোগ বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিনের গেম প্ল্যান করেছে, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে। বেলদার সভা থেকে আক্রমণ মমতার, বাংলায় এসব হবে না, যার নাম বাদ যাবে তৃণমূল তাকে সাহায্য করবে, আশ্বাস তৃণমূল নেত্রীর। কোর্ট অর্ডার দিল যে তোমরা সাপ্লিমেন্টারি লিস্ট বের করো, বলছে নাকি 4টে লিস্ট বেরিয়ে গেছে, একটা লিস্টও চোখে দেখিনি।
বুঝতে পারছেন খেলাটা কোথায়? এটা ভ্যানিশ গেম প্ল্যান, বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিনের গেম প্ল্যান। মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে পরে বলবে আপনারা গেট আউট অ্যান্ড গেট লস্ট। আমরা বলি বিজেপি গেট আউট অ্যান্ড গেট লস্ট। মানুষ ছিলে আছে থাকবে, বাংলায় এসব হবে না। যার নাম ভোটার লিস্টে এখনো বুথে বুথে দেখতে পাচ্ছেন, চেষ্টা করুন, এসডিওর কাছে যান, অ্যাপ্লাই করুন অ্যাডজুডিকেশন লিস্ট নিয়ে। এটার জন্য জেলায় জেলায় বুথে বুথে টিম তৈরি করতে হবে। পার্টি থেকে নির্দেশ দেওয়া হয়েছে কি কি করতে হবে, তাদের দিয়ে অ্যাপ্লাই করুন। সেই ফর্মগুলো অনলাইনে ফিল আপ করতে হবে এবং তার সংখ্যাগুলো পার্টিকে জানাতে হবে।